হসপিটালের মূল লক্ষ্যটাই হচ্ছে গিভিং আ ট্রিটমেন্ট টু মিডল ক্লাস পিপল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস পিপল। আমিও কিন্তু কর্পোরেটের মতো আমার হসপিটালটাকে সাজিয়ে রেখেছি, পুরো যেমন বলে যে কাঁচের বড় বড় দেওয়াল, সেইগুলোই আমি করে রেখেছি। বাট whenever they will come inside, they will feel comfortable. আমি সবসময় পজিটিভ ভাবনা নিয়ে চলি, কোনোদিন ডিমোটিভেটেড হই না। তো আই এম কিপিং মাই ফিঙ্গার ক্রস যে এই বছরটা খুব ভালো যাবে। কিছু নতুন নতুন গুডিজের জন্য প্রজেক্ট নিয়ে আসতে চলেছি। এই যে বলে না একটা ফ্রেন্ডলি রিলেশন রাখা, কমফোর্টেবল রিলেশন রাখা, আমার মনে হয় যে কমফোর্টেবল থাকা ভালো, কিন্তু ফ্রেন্ডলি থাকাটা ভালো না। এটা আই অলওয়েজ বিলিভ দ্যাট। যাদের টাকা পয়সা দিয়ে হঠাৎ করে মনে হয়েছে আমার কিছু করার নেই, আমি একটা হসপিটাল নিয়ে নিলাম, ৬-৭ বছরে ব্রেক ইভেনে গেছে কিনাও সেটা আমার ডাউট আছে। If you are doing something good, if you are doing some good deed, definitely gossip, conspiracy, criticism, it's a indelible thing in our society that you can't ignore. জীবনে সফল হতে গেলে একটা দীর্ঘ পথ পেরোতে হয়। অর্থাৎ সাফল্য কিন্তু খুব তাড়াতাড়ি বা শর্টকাটে কখনোই আসে না। আর এই সফল হওয়ার জার্নি সেটা খুব কঠিনই বলা যায়, কারণ একটা স্ক্র্যাচ থেকে যারা শুরু করেন তাদের জন্য তো বেশ কঠিন। আর সেরকমই একজন মানুষ যিনি আজকে বেশ কয়েক বছর পর এসে সাফল্যের মুখ দেখেছেন, সফল হয়েছেন এবং আগামী আরো অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে তার। আর তিনি আজকে ডেবি আনলিস্টে আমার পডকাস্টে আমার গেস্ট সোমা চক্রবর্তী। সোমা, স্বাগত জানাই তোমাকে। Yeah, thank you so much, Devi. This is the second time. Yes. Yeah, I'm wishing all your audience to happy and healthy new year. Thank you. থ্যাংক ইউ সো মাচ সোমা, অ্যান্ড সেম টু ইউ অলসো। সোশ্যাল মিডিয়ায় যদিও আমরা একে অপরকে জানিয়েছি এবং হোয়াটসঅ্যাপেও জানিয়েছি, একদম। বাট ইন ফ্রন্ট অফ আস, মানে দুজনে সামনাসামনি বসে হ্যাঁ। এই প্রথম দেখা হলো নিউ ইয়ারের সবাই পরে। যেন ভালো থাকে, মানে 2025টা আমরা এত কিছু, একটা অ্যাক্সিডেন্ট, একটা ফ্লাইট অ্যাক্সিডেন্ট, যা যা আমরা দেখেছি which was not right and which was not মানে সত্যি খুব একটা ভালো ছিল না। ছিল না। তো 2026টা যেন সবাই খুব সুস্থভাবে কাটায়, ভালোভাবে কাটায়। একদম। তুমি বলো, তুমি কেমন আছো? তোমার গুডেস হসপিটাল কেমন আছে 2026-এ? I'm a very much optimistic person rather. যেটা হচ্ছে যে আমি সবসময় পজিটিভ ভাবনা নিয়ে চলি, কোনোদিন ডিমোটিভেটেড হই না। তো আই এম কিপিং মাই ফিঙ্গার ক্রস যে এই বছরটা খুব ভালো যাবে অ্যান্ড কিছু নতুন নতুন গুডিজের জন্য প্রজেক্ট নিয়ে আসতে চলেছি। সেইটা তো ডেফিনেটলি সেইটা আমি পরিপূরণ করব। তার সাথে I'm coming with another hospital, which would be surprise definitely. ওয়াও, কংগ্রাচুলেশনস তার জন্য আগে থেকে, বিকজ এটা একটা দারুণ অ্যানাউন্সমেন্টও বলা যায়, কারণ আমিও জানতাম না, ফার্স্ট টাইম শুনলাম তোমার কাছ থেকে যে আরো একটা প্রজেক্ট আসছে। আচ্ছা, ঠিক এখানেই জিজ্ঞেস করবো যে তোমার কাছে এই যে ধরো গুডেস হসপিটাল এতদিন ধরে তুমি পরিষেবা দিচ্ছ এবং সাইমেন্টেনিয়াসলি এটা তোমার একটা বিজনেসও, তো তোমার কাছে কোনটা বেশি, ইটস আ বিজনেস অর ইটস আ পরিষেবা? অ্যাকচুয়ালি দুভাবে দেখা যায়। যেটা হচ্ছে যে আজকের দিনে হেলথ ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি একটা কিন্তু বড় অংশ ভারতবর্ষের অর্থনীতিতে। আমি যদি দেখি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আমাদের জিডিপিতে সাপোর্ট করে 3.8%। তো ডেফিনেটলি আর সেখানে তো প্রাইভেট সেক্টর ইজ ইউনো প্রাইভেট সেক্টর একটা জায়গা নিয়ে আছে, 60% প্রাইভেট সেক্টরের অবদান, মোর দ্যান 60%। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের মধ্যে যে মানুষের মধ্যে যে একটা রয়েছে, আরে
শিক্ষাকে বিজনেস করে তুললো বা স্বাস্থ্যকে ব্যবসা করে তুললো। প্রথম কথা বলতে হবে যে শিক্ষা আর স্বাস্থ্য আ আমরা কেন শিক্ষিত হচ্ছি? এইটা আজকে সবচেয়ে বড় জায়গা। কারণ আমরা শিক্ষিত হচ্ছি টু আ আ আমাদের পরিবেশকে কিছু দেওয়ার জন্য হুম, আর তার সাথে, সাথে এম্পাওয়ার করবার জন্য। আ একদম। এম্পাওয়ারমেন্ট আমি যখন বলবো একটা মানুষ এম্পাওয়ার হওয়া মানে তার অনেক দিক থেকে তাকে স্থিতিশীল হতে হয়, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। আর আমরা ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্ট তো ডেফিনিটলি তার অর্থনো অর্থনীতি আ মানে তাকে ডিপেন্ডেন্ট হওয়া সবচেয়ে আর্থিকভাবে ডিপেন্ডেন্ট হওয়া বোধহয় সবচেয়ে দরকার। তো সেই ক্ষেত্রে আরো বেশি আরো অনেক রকম আ ফান্ডামেন্টালস জিনিসগুলো লাগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি যখনই ভাববো যে এম্পাওয়ারমেন্ট করা বা আ কাউকে এম্পাওয়ারিং করা, তো সেই ক্ষেত্রে কিন্তু আ ব তাদের মানে সেই যে একটা মৌলিক জায়গা, সেই মৌলিক জায়গাটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। হুম, হুম। আর স্বাস্থ্য আমার মনে হয় যে যারা প্রাইভেট সেক্টর রয়েছে, আমরা যারা প্রাইভেট সেক্টর পরিষেবা দিয়ে থাকি, তো এই কারণেই তো প্রাইভেট সেক্টর করা যে যেখানে মানুষ গেলে অ আরো বেশি সুবিধা পাবে। গভর্নমেন্ট হসপিটালে গিয়ে যখন মানুষ বেড পায় না, গভর্নমেন্ট হসপিটালে গিয়ে I am not মানে criticizing rather বাট যেটা সত্যি সেই সত্যিটাকে আমাকে বলতে হবে যখন বেড পায় না। কোভিডের টাইমে সত্যি গভর্নমেন্ট হসপিটালে যখন বেড পায়নি, এখনো অনেক গভর্নমেন্ট কোথায় ল্যাকিংটা হসপিটালে কোথায় তাহলে? তোমার কারণ কি মনে হয় এই পরিষেবায় দিতে এসে গিয়ে? না ল্যাকিংটা যেইটা হচ্ছে যে আমাদের যে পরিমাণ জনসংখ্যা আছে, সেই পরিমাণ বা যে পরিমাণ ডেনসিটি আ সেই পরিমাণ কিন্তু আমাদের হসপিটালের বেডের পরিসংখ্যা নেই। দ্যাট ইস আ প্রবলেম। হুম, হুম। আর তাছাড়া আমার মনে হয় এইটা তো একটা সবচেয়ে বড় ব্যাপার। তার জন্যই হয়তো প্রাইভেট সেক্টর গড়ে ওঠা। আর মানুষ যত ও মা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে অ সেই সেইরকমভাবে কিন্তু তাদের চাহিদাও বেড়ে গেছে। তাহলে হেলথ সেক্টরের ক্ষেত্রেও সেটা কিন্তু চাহিদা বেড়ে গেছে। আজকে আমি যখন আ একটা কেবিন তৈরি করছি, আমাকে শুধু হসপিটালের আমি একটা ভালো বেড দিলে চলবে না। তার হুম, হুম। সাথে, সাথে কিন্তু বিভিন্ন আমাকে উপযোগী জিনিস দিতে হবে। একদম। তার মা আরামদায়কতার জন্য তার উপযোগী জিনিস দিতে হবে। হুম, তো হুম। সুতরাং আমরা যতটা যেরকমভাবে ডেভেলপ করছি ঠিক সেরকমভাবেই সব পরিকাঠামো যদি উন্নতি হতে থাকে বা উন্নততর হতে থাকে, আমার মনে হয় হেলথ সেক্টরটা সবচেয়ে আগে উন্নতির মেক্সিমাম লিমিটেশন এ পৌঁছবার দরকার। একদমই তাই। আচ্ছা এই যে তুমি ধরো বললে যে গভর্নমেন্ট হাসপাতালে একটা সমস্যা যেটা বেড পেতে সমস্যা হয় সাধারণ মানুষের কারণ সংখ্যাটা কম বা কোভিডের সময় সব থেকে বেশি সমস্যা হয়েছে কিন্তু খরচের দিক থেকে আমরা যদি দেখি প্রাইভেট যে হাসপাতালগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষরা সবসময় যেতে পারেন না বা তারা একটা খরচের জন্য অনেক সময় পিছপা হয়ে আসেন তো সেক্ষেত্রে গুডেস হাসপাতাল সাধারণ মানুষের জন্য কতটা উপযোগী মানে সেই ভয়টা কি সাধারণ মানুষরা এক্ষেত্রে পাবেন না পাবেন না না, একদমই পাবে না। কারণ বুডেস হসপিটালের মূল লক্ষ্যটাই হচ্ছে গিভিং আ ট্রিটমেন্ট টু মিডল ক্লাস পিপল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস পিপল। আর সেই ক্ষেত্রে শুধু আমাদের যে অর্থনৈতিক সুবিধা এইটা না, তার সাথে, সাথে গভর্নমেন্টের প্রচুর স্কিম আমাদের কাছে রয়েছে। ওকে যখনই কারণ আমার মনে হয় যে এখন মোস্ট অফ দ্য আমাদের যারা আরবান আ মানুষ আরবানে যারা আমরা রয়েছি, আরবান এরিয়ায় যারা থাকছি তাদের কাছে কিছু না কিছু হয়তো স্বাস্থ্য বীমা রয়েছে। হুম হুম আইদার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, না হলে ইন্স্যুরেন্স রয়েছে, তা না হলে আয়ুষ্মান ভারত রয়েছে, না হলে আমাদের সিজিএইচএস এর স্কিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে, এগুলো সমস্ত কিছু রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গুডিজের সাথে প্রত্যেকটার টাই আপ রয়েছে, এমপ্যানেলমেন্ট রয়েছে। সো whenever they will come for the treatment, so they will get that facility মানে এই কার্ডের ফেসিলিটি পায়। আর তাছাড়া আমাদের যে এখানে যে আ প্রাইস গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই অতি স্বল্প মূল্যে। আমি একটা
উদাহরণ দিতে যাব, যেমন হিস্টেকটমি। হুম, আমরা হুম। সচরাচর মেয়েদের যখন মহিলাদের 40-45 বছর হয়ে যায়, তখন আমরা শুনতে পাই যে ওর ইউট্রাস অপারেশন হুম, হয়েছে, হুম। ওটাকে আমরা হিস্টেকটমি বলে থাকি হুম, হুম। টার্মিনোলজিতে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হিস্টেকটমির রেট হচ্ছে 35,000 to 40,000 এর মধ্যে, হুইচ ইজ ভেরি রিজনেবল। ওকে। কিন্তু আদার জায়গায় ওটা গেলে ওটা 70,000-80,000 হয়ে যায়। সো অন্যান্য প্রাইভেট যে ও হ্যাঁ, হাসপাতালগুলো হ্যাঁ, রয়েছে তার একদম, কথা বলছো একদম, তুমি। একদম। ওকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ করছি না। ইভেন যারা, যেসব কনসালটেন্টরা আমাদের এখানে করছে, দে আর কোয়াইট রেনাউন্ড, তাদের যথেষ্ট সমাজে পরিচিতি রয়েছে। হুম, তো হুম। সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাটাই কিন্তু মেনটেন করছি, আমরা কোনো জায়গা থেকেই কম্প্রোমাইজ করছি না। কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে, গুডেজের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টটা দেওয়া বা ফেসিলিটিটা দেওয়া কিন্তু মিডল ক্লাস পিপল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস পিপল, অ্যাটলিস্ট যারা কর্পোরেটের একটা এমন একটা জায়গায় এসে পৌঁছচ্ছে যেখানে একটা সেমি কর্পোরেট ফিল পাবে। যদি তারা কোনোদিন বড় কর্পোরেট হসপিটালে যায়, অ্যাটলিস্ট দে উইল নট গেট স্কেয়ার। একদম। হ্যাঁ, অলরেডি আমাদের এখানে আসবে। আমিও কিন্তু কর্পোরেটের মতো আমার হসপিটালটাকে সাজিয়ে রেখেছি। পুরো যেমন বলে যে কাঁচের বড়, বড় দেওয়াল, সেইগুলোই আমি করে রেখেছি। বাট whenever they will come inside, they will feel comfortable, যে তাদের চিকিৎসা নিয়ে ভাবতে হবে না। তাদের মানে এটলিস্ট যে ভ্যালু, জিনিসপত্রের যে ভ্যালু বা দাম যেটাকে আমরা বলি, বা যে প্যাকেজগুলো থাকে, সেগুলো কোয়াইট রিজনেবল। আমার মনে হয় যে মোটামুটি কারোর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমাদের হসপিটালে আসে, মানে দে উইল গেট দ্যাট প্রপার ট্রিটমেন্ট। সেটা একদমই নিয়ে তাই। কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। আচ্ছা, ট্রিটমেন্ট নিয়ে আজকে আমরা বেশি কথা বলব না, কারণ সবার সঙ্গে লাস্ট টাইম যখন কথা হয়েছিল গুডেস হসপিটাল নিয়ে, তখন ট্রিটমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলেছি। আজকে তোমার কথা বলি, বিকজ আচ্ছা, ইটস ইয়োর জার্নি। আর জার্নিটার শুরুটা আমরা শুনেছিলাম যে খুব বেশি যে একদম স্মুথ ভাবে হয়েছে তা নয়, বিকজ তুমি স্ক্র্যাচ থেকে শুরু করেছো, একদম, একদম। তাই তো? কিন্তু একটা জিনিস, জীবনে সফল হতে গেলে বা জীবনে দেখবে এগোতে গেলে সমালোচনা প্রচুর শুনতে হয়। তোমার ক্ষেত্রে কি সেটা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে ম্যানেজ করেছো? ওকে, সি অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ইফ ইউ আর ডুইং সামথিং গুড, ইফ ইউ আর ডুইং সাম গুড ডিড, ডেফিনেটলি গসিপ, conspiracy, criticism, it's a indelible truth in our society that you can't ignore. Yes, when I was very young, that time I used to get hurt, you know, like সব কিছু মাথার মধ্যে নিয়ে নিয়েছে। By the experience, you know, having a ostrich mindset, এভরিথিং ইজ ওকে, কোনো ব্যাপারই না। এখন আমি জানিই না কি করে ডিমোটিভেটেড হতে হয়, আর আমি হই না। আর যে যা বলে, আহ, আহ, আমি মনে করি যে সেটাতে সবসময় রিয়াক্ট করার দরকার নেই, বিকজ আমার কাজটাই প্রুভ করবে হোয়াট আই অ্যাম ডুইং। তো সেই ক্ষেত্রে সেটা আমার হসপিটাল তৈরি করা থেকে হোক, বা আমার আবার যে আমি সেকেন্ড টাইম ম্যারেজ করেছি, সেইটা নিয়েও কিন্তু ইউনো আই গট আ লট অফ থিংস। বাট তার মধ্যেও ভালো লাগা যে একটা জায়গায় যে আমাকে নিয়ে কেউ না কেউ কথা বলছে, আমি তাদের কাছে মূল অ্যাট্রাকশন হয়ে আছি। আইদার পজিটিভ ওয়েতে আছি, আইদার নেগেটিভ নেগেটিভ ওয়েতে ওয়েতে। ওয়েতে আছি। বাট সি, আমি কতটা প্রাইসলেস একটা বস্তু যে আমাকে নিয়ে কথা বলছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি তাদের মাঝখানে নেই, কিন্তু দে আর স্পিকিং অ্যাবাউট মি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একদম। কিন্তু এখন আর কষ্ট পাও না যদি নেগেটিভ কিছু শোনো? না, একদমই পাই না। আগে মানে when I was very young, so that time really যে কেন বলছে, কি কারণে বলছে, মানে আমি কোথায় মিস্টেক করেছি, আমার এই বলাটা ভুল হলো কিনা, এই করাটা ভুল হলো কিনা, আ এখন আর সেইটা মনে হয় না। আমি খুব এখন spontaneous এই ব্যাপারটাতে। আমার মানে যদি শুনি যে হ্যাঁ, আমাকে নিয়ে কেউ criticize করছে বা gossip করছে, and really I love to take this essence. ওয়াও! কি দারুণ উত্তর দিল এটা। মানে এটা আমার খুব পছন্দের একটা কথা তুমি বললে। এনিওয়ে, তোমার এই যে ধরো কিছুক্ষণ আগে তুমি বলছিলে তোমার হাসপাতালকে তুমি খুব সুন্দর করে সাজিয়েছো। ইটস লাইক আ কর্পোরেট হসপিটাল, যেরকম হয় সাধারণত একদম। প্রাইভেট হসপিটালগুলো, কিন্তু পরিষেবা দিচ্ছ একদম রিজনেবল একটা দামে, যেখানে সাধারণ মানুষ যারা আছেন তারাও যেতে ভয় পাবেন না যে গেলে প্রচুর খরচ, একদম। পারবো কি সেটা পাবেন না।
এরকম একটা পরিষেবা দিতে গেলে একজন এমপ্লয়ার হিসেবে বা একজন ফাউন্ডার হিসেবে একটা খুব গুরু দায়িত্ব থাকে যে যিনি এমপ্লয়ার আর যিনি এমপ্লয়টা করছেন তার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক রাখার, হুম হুম যেটা কিন্তু যে কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা ভিত। হুম তোমার একদম। ক্ষেত্রে তুমি কি বলবে এটা নিয়ে, আর তোমার গুডেস হাসপাতালে সেটা করতে কতটা তুমি সফল হয়েছো? একদম। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এক এমপ্লয়ি আর এমপ্লয়ারের মধ্যে আমার মনে হয় যে এই যে বলে না একটা ফ্রেন্ডলি রিলেশন রাখা, আ কমফোর্টেবল রিলেশন রাখা। আমার মনে হয় যে কমফোর্টেবল থাকা ভালো, কিন্তু ফ্রেন্ডলি থাকাটা ভালো না। এটা I always believe that. কারণ আমরা ব সবসময় আমি মনে করি যে যখনই কোনো কিছু অ্যাচিভ করতে যাওয়া, যেকোনো ছোট থেকে বড় জিনিস যদি অ্যাচিভ করতে যাই, তার মধ্যে না ডিসিপ্লিন থাকাটা খুব দরকার। তার মধ্যে লেয়ার থাকাটা খুব দরকার। আমি যদি ডিসিপ্লিন আর লেয়ার, প্রোটোকল, পলিসিস এগুলো মেইনটেইন না করতে পারি, তাহলে কিন্তু খুব মুশকিল। একটা আমি যদি মনে করি যে আমার এমপ্লয়িকে আমি ফ্রেন্ডলি হিসাবে দেখবো, তাহলে কিন্তু ডিসিপ্লিন থাকবে না। কারণ আজকে ফ্রেন্ডদের সাথে ডিসিপ্লিন থাকে না। থাকে কি? থাকে না। তো সুতরাং আমার মনে হয় যে আমি এইটাকে খুব মেইনটেইন করি। আমি প্রোটোকলকে মেইনটেইন করি। তার জন্য হয়তো আ অনেক এমপ্লয়ির কাছে আমি পছন্দের মানুষ না। কিন্তু তারা হ্যাঁ, করছে, কাজ করছে। আ আমি আমি ডিসিপ্লিন খুব পছন্দ করি, বা আমার যেই জিনিসটা আমি পাংচুয়ালিটি, মানে আমাকে যেই ডেটে শেষ করতে হবে, মানে সেই ডেটে আমাকে পুরো আ জিনিসটাকে, কাজটাকে শেষ করতে হবে। হুম আই হুম এম লাইক দিস। হুম হুম তো সেই ক্ষেত্রে আ হয়তো অনেকের কাছে আমি পছন্দ না, ম্যাডাম এত কাজ দিয়ে দিচ্ছে, এই দিয়ে দিচ্ছে। হুম হুম বাট আ সে এখন বুঝতে পারবে না why I am doing this, when he or she will become a leader, so that time ও কিন্তু এই জিনিসটাকেই ফলো করবে, এই রুটিনটাকেই ফলো করবে। কারণ আমরা যখন ছিলাম, মানে আমি অ্যাজ আ যখন এমপ্লয়ি ছিলাম, আ আমরা না সবসময় আমি আম আ এমবিএতে একটা জিনিস পড়া, মানে চ্যাপ্টার আছে, আ কনফ্লিক্ট অফ রেজোলিউশন অ্যান্ড কনফ্লিক্ট অফ রিপারকেশন। তো এইটা একটা রয়েছে আরকি। তো সেই ক্ষেত্রে যখনই কোনো, আমার মনে হয় যে আমার সিনিয়র আমাকে যখন বলছে, সে তো এমনি চেয়ারটাকে অ্যাচিভ করেনি। তাকেও তাকেও সেই চেয়ারটা অ্যাচিভ করতে গিয়ে তাকেও কিন্তু প্রচুর হার্ডল সহ্য করতে হয়েছে, প্রচুর চ্যালেঞ্জের জায়গাটা সহ্য করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যখন ছিলাম, আ কারোর বা আন্ডারে ছিলাম, তখন আমি সবসময় না obey করতাম জিনিসগুলোকে। I used to think logically যে হ্যাঁ, আর আমার যদি তারপরে মনে হতো কোথাও কিছু চেঞ্জেস দেওয়ার আছে, সেই অ্যাপ্রোচই ডিফারেন্ট হতো। কারণ আমি যদি কোনো জিনিসটাকে চেঞ্জ করতে যেতাম, তার জন্য ৩ থেকে ৫ টা আমাকে মানে লজিক্যাল একটা রিজন নিয়ে যেতে হতো। আইদার A প্ল্যান, আইদার B, আইদার C, আইদার D করতে হতো। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমি এখানে মেইনটেইন করি, আর আমি আমার এমপ্লয়ি যারা রয়েছে, যারা কলিগ রয়েছে, তাদেরও শেখাই যে ইউ হ্যাভ টু ডু লাইক দিস। কারণ আ আমরা যদি ভাবি যে আই ডোন্ট লাইক স্কোয়ার পিপল, লাইক যে স্কোয়ার পিপল হচ্ছে যে যারা একদম কনভেনশনাল ওয়েতে চলছে। হুম হুম কারণ আমরা, আমাদের জেনারেশনটা 90s এ, তুমিও হয়তো সেই হবে। হুম তো হুম সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেজার থেকে শুরু করেছিলাম। জাস্ট একদম রিমেম্বার, হুম হুম পেজার থেকে শুরু করেছিলাম, অ্যান্ড ট্রান্সফরমেশন, পেজার, তারপরে নোকিয়ার 551033 ঠিক ঠিক 10, আমরা এত কিছু রেডিও দেখেছি, সবকিছু দেখেছি, হুম হুম এতগুলো চেঞ্জেস দেখেছি। আমাদেরও কিন্তু এখন আমরা কি করছি? আমরা এআই তে নিয়ে ভাবছি। হুম হুম হুম? আ তো সেই ক্ষেত্রে আমাদের এতগুলো, মানে ট্রান্সফরমেশন দেখে আমাদের নিজেদেরকেও কিন্তু ট্রান্সফর্ম হতে হয়েছে। তো একদম আ যদি আমরা গ্যাজেটের ক্ষেত্রে ট্রান্সফর্ম হতে পারি, তাহলে নিজেদের লাইফে, নিজেদের পলিসিস, নিজেদের প্রোটোকলের ক্ষেত্রে কেন ট্রান্সফর্ম হতে পারবো না? এটা আমার আমার এমপ্লয়িদের কাছে সবসময় বলা থাকে, সবসময় শেখানো থাকে যে ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তুমি বাইরে বেরিয়ে গেলে কিন্তু, সো আমি কাউকে কম্পিটিটর মনে করি না। কিন্তু যেই ভালো জিনিসগুলো তোমার সারাউন্ডিং এ হচ্ছে, দ্যাট ইউ কান্ট অ্যাকসেপ্ট। একদম তাই।
তোমার তো একটা বৃহৎ পরিবার বলতে একদিকে তোমার হসপিটাল, একদিকে তোমার একটা এনজিও, দুটো নিয়ে একটা খুব বড় পরিবার, এবং আরেকদিকে একটা তোমার খুব ব্যক্তিগত পরিবার, যেখানে তোমার মেয়ে আছে, যেখানে তোমার ফ্যামিলি আছে, হাজবেন্ড রয়েছে, পরিবারের খুব নিকট কিছু মানুষজন রয়েছে। তো এই যে দুটো পরিবার, এটার মধ্যে ব্যালেন্স রাখা, কারণ একটা কাজের খুব চাপ, সেটাও একটা মানসিক চাপ। আর বাড়িতে মানসিক চাপটা থাকে না, কিন্তু বাড়িতে একটা বন্ডিং, বাড়িতে সবার সঙ্গে সময় কাটানো, সেটারও একটা মনে হয় যে একটু সবার সঙ্গে সময় কাটাই। এই দুটো কি করে ম্যানেজ করো? অ্যাকচুয়ালি সময় ওই আমি মানে আই নেভার বিলিভ দ্যাট লাইক কোয়ান্টিটি টাইম, আই অলওয়েজ বিলিভ দ্যাট কোয়ালিটি টাইম। কারণ আমার মেয়ে ছোটোবেলা থেকেই আমাকে খুব মানে সাময়িক টাইমের জন্য পেয়েছে। এখন তো শি ইজ মানে ও কলকাতায় থাকে না, শি ডাজন্ট স্টে ইন কলকাতা। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ও জানতো যে মাকে আমি এই টাইমটা পাবো। ইভেন ও কিন্তু সেইভাবেই আমার সাথে রিঅ্যাক্ট করে। আমি যেইভাবে অ্যাক্ট করি সেইভাবেই রিঅ্যাক্ট করে। কারণ ও যখন এখানে আসে আমিও জানি যে আমার মেয়ে যখন এখন এসছে, তাহলে তাকে আমি এইটুকুনি টাইমের জন্যই পাবো। অ্যান্ড ইট শুড বি লাইক দ্যাট। আমাদের আর ছোটোবেলা থেকেই আমি ওকে স্পেস দিতে আরম্ভ করেছি। কারণ আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট মানুষ হওয়া খুব দরকার। প্রত্যেকটা জায়গায় আমি ওর সাথে থাকবো না, কারণ ওকে নিজের জিনিসটা নিজেকে করতে হবে। তো সেই ক্ষেত্রে সেই ব্যালেন্সটাই আমি মেনটেন করে এসছি, যে যেখানে আমার মেয়ে কখনো বলতে পারবে না বা বলতে পারেনি না তুমি তো আমাকে সময় দাওনি, বা অন্য কেউ বলতে পারবে না যে তুমি আমি আমার মেয়েকে খুব বেশি সময় দিইনি বলে যে কেন আমি দুপুরবেলা তাকে পাশে নিয়ে শুইনি বা খাইয়ে দিইনি বা ঘুম পাড়িয়ে দিইনি, তার জন্য আমার মেয়ে খুব একটা অন্য পথে গেছে। বিকজ নাও ও এখন স্ট্র্যাটেজিক ফিনান্স নিয়ে পড়ছে জেএন কলেজ থেকে ব্যাঙ্গালোরে। তো শি হ্যাজ আ ডিফারেন্ট ড্রিম, শি হ্যাজ আ ডিফারেন্ট আইডিয়া অল টুগেদার। বাট আমার মনে হয় যে অ্যাজ আ মা হিসাবে আই হ্যাভ ডান কোয়াইট গুড। একদম তাই। আচ্ছা, এই যে ধরো স্ক্র্যাচ থেকে শুরু করে এখন এমন একটা জায়গায় এসছো, আরো নতুন করে কিছু ভাবতে পারছো, ভাবার জায়গায় পৌঁছে গেছো। যারা তোমার মতন, তোমাকে আম, মানে আইডল হিসেবে দেখে, তোমার মতন করে এগোতে চায়, তাদের জন্য কোনো টিপস দিতে চাইবে? আমি একটা কথাই বলবো যে তাদের জন্য একটাই টিপস দিতে চাইবো, যে যদি ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ ডু স্টার্ট এনিথিং, যে আমাকে কোনো কিছু স্টার্ট করতে হবে, প্লিজ টেক দ্য স্টেপ। কারণ আমরা আমাদের মানে 90 to 95% মানুষই স্টার্ট করার আগে অনেক কিছু চিন্তা করে। ডেফিনেটলি চিন্তা করা দরকার, কি স্টার্ট করবে সেইটা নিয়ে রেখি করা দরকার, অনেক কিছু তার প্রোডাক্ট নলেজ এগুলো সব কিছু নেওয়া দরকার। আর একটাও বলবো যে যখন কোনো কিছু স্টার্ট করার আগে, আমি কিছু স্টার্ট করব, তার আগে কিন্তু আমার মনে হয় যে তার একটা ডেপথ নলেজ থাকা খুব ইম্পর্টেন্ট। মানে হাফ হার্টেড হয়ে কোনো কাজ করাটাই উচিত না, যে আমি এটা এর প্রসঙ্গে আমি কিছুটা জানি, তারপরে আমি এদিক ওদিক থেকে আমি জেনে নিয়ে আমি সেটাকে জুড়ে জারে আমি কাজ করতে যাব বা তৈরি করতে যাব। ট্রাস্ট মি, ওখানে কিন্তু কেউ সাকসেস হয় না। আমার মনে হয় যে দুটো জিনিস, এক তো ফার্স্ট স্টেপ নিতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে তুমি যেই স্টেপটাই নাও না কেন, যেটা নিয়েই কাজ করতে চাও না কেন, তার প্রতি ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ডেপথ নলেজ। আদারওয়াইজ এটা কিন্তু ভেঙে যাবে আর কি, নাহলে। একদম। আচ্ছা, এই যে হাসপাতাল তৈরি করা, একটা এরকম পরিষেবা দেওয়ার মতন একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে শিক্ষা বা শিক্ষিত হওয়া, এটা কতটা প্রয়োজন? অ্যাকচুয়ালি আমার এই ইন্ডাস্ট্রিতে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আই এম হ্যাভিং এক্সপিরিয়েন্স ফর 17 years হুম অ্যান্ড ওয়ার্কড ইন আ ডিফারেন্ট কর্পোরেট হসপিটাল। হুম হুম যেখানে আমি যেই সেগমেন্টটায় ছিলাম সেটা হচ্ছে কর্পোরেট মার্কেটিং, অ্যান্ড উইচ ওয়াজ মেন সেক্টর। কারণ মার্কেটিং ইজ আ পিলার অফ এনি ইন্ডাস্ট্রি। তোমার কাছে রেভিনিউ না আসলে তোমার না অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, না ফেসিলিটি থাকবে, কিছু থাকবে। ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক হাউ ইউ উইল ব্রিং রেভিনিউ। তোমার রেভিনিউর জায়গাটা কী কী থাকবে সেটার মধ্যেই আমি ছিলাম। তারপরে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করা, নিউরো সায়েন্সে থাকতে থাকতেই আমি এমবিএ করেছি, তারপরে এমপিএইচ, তারপরে নাও ডুইং পিএইচডি। অ্যাকচুয়ালি
হসপিটাল শুরু করার জন্য বা এই সেক্টরে থাকতে গেলে তাকে ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে জানতে হবে। কারণ আমার মনে হয় যে সমস্ত যারাই উইদাউট মানে হাফ হার্টেড হয়ে বা উইদাউট নলেজে যারাই এইটা ওপেন করেছে মানে হসপিটাল ওপেন করেছে, তারা আগে যারা চালাতো তারা একটা কনভেনশনাল ওয়েতে চালাতো, কিন্তু এখন সেই জায়গাটা নেই। এখন ইউ হ্যাভ টু ব্রিং চেঞ্জেস, আর তুমি তখনই আনতে পারবে যখন ইউ হ্যাভ দ্য নলেজ, ইউ হ্যাভ ডেপথ নলেজ, অ্যান্ড তুমি তাকে নিয়ে স্টাডি করেছো। পড়াশোনা স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট সুজাতা, আমি মনে করি। আমি জানি না অনেকের ক্ষেত্রে হয়তো এটা আমি ভুল প্রমাণিত হব বলে আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত উইদাউট নলেজে যারা কোভিডের পর হসপিটাল খুলেছে বা যাদের টাকা পয়সা দিয়ে হঠাৎ করে মনে হয়েছে আমার কিছু করার নেই, আমি একটা হসপিটাল নিয়ে নিলাম, আমার ডাউট আছে যে হয়তো ৬-৭ বছরে ব্রেক ইভেনে গেছে কিনাও সেটা আমার ডাউট আছে সেই বিজনেসটা। একদম। আচ্ছা, এবারে কয়েকটা র্যাপিড ফায়ারে খুব ছোট করে কয়েকটা কোয়েশ্চেন্স তোমার জন্য। গুডেস হসপিটাল নিয়ে যদি একটা শব্দ বলতে বলা হয়, কি বলবে? কমিটেড টু কেয়ার। ওয়াও। হেলথ কেয়ার ইজ আ সার্ভিস আর আ বিজনেস? হোয়াটস ইয়োর টেক? সার্ভিস মুভিং ফরওয়ার্ড টু বিজনেস। ওকে। হসপিটাল চালানোর ক্ষেত্রে বিগেস্ট চ্যালেঞ্জ কি? Oh, biggest challenge is you have to know all the policies and protocols. আচ্ছা, ওয়ান বুক যেটা সবার পড়া উচিত একজন লিডার হতে গেলে? Yes, you can win. ওকে। এমন একজন লিডার যাকে তুমি সব থেকে বেশি অ্যাডমায়ার করো? এমন একজন লিডার আমি যাকে সবচেয়ে বেশি অ্যাডমায়ার করি, না, নো ওয়ান। ওকে। ফেলিওর আর সাকসেস তোমাকে মানে কোনটা সব থেকে বেশি তোমাকে শিক্ষা দিয়েছে? তুমি কোনটা থেকে সব থেকে বেশি শিখেছো? ফেলিওর। মানে ফেলিওর এসছে লাইফে? একদম এসছে। আমি যদি সাকসেস পেতে চাই ফেলিওর আমাকে নিতেই হবে, অ্যান্ড ডেফিনেটলি সেইটা হয়েছে। ওকে। হেলথ কেয়ারে যদি না আসতে তাহলে কি প্রফেশনে থাকতে? টাফ। আমার জন্য ওই হেলথ কেয়ারটাই ঠিক ছিল, সেই কারণেই আমি এখানে। আমি জানি না, এরপরে আমি ভাবতে পারছি না আমার জন্য কি ছিল। ওকে। ওয়ান ওয়ার্ড ইউর টিম ইউজ টু ডিসক্রাইব ইউ? ও, ডাইনামিক। গুড ওয়ান। তোমার কাছে গুড কেয়ারের অর্থ কি? গুড কেয়ারের অর্থ প্যাশনেট অ্যাবাউট লাভ। আচ্ছা, আগামী 10 বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো? নিজেকে কোন জায়গায় দেখতে চাইছি আগামী 10 বছরে? ইয়েস, আমি যাতে আমার নামটা ফোর্বস ম্যাগাজিনে আসে সেইটা দেখতে চাইছি। ওয়াও, উইশ ইউ বেস্ট অফ লাক ফর Thank দিস। you. আচ্ছা, আরেকটা, এটা র্যাপিড ফায়ারে আমি জানি আসবে না, বাট এই কোয়েশ্চেনটা আমার তোমার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো জিজ্ঞেস করি, যে এখন প্রায়শই শোনা যায় যে হেলথ কেয়ার সেক্টর একটা মস্ত বড় বিজনেস। এটা আমরা শুনি, ভীষণই শুনি। এটা নিয়ে তুমি প্রথমেও একটা লাইন ছোট্ট করে বলেছো। এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ বিষয়। মানে এটাকে বিজনেস আমরা কেন বলছি? কি বলবে এটা নিয়ে তুমি? এটাকে বিজনেস, ডেফিনেটলি হেলথ কেয়ার বিজনেস, দ্যাট আই এম নট ডিনাইং ইট। আমি অলরেডি বললাম যে হেলথ কেয়ারের কন্ট্রিবিউশন ভারতবর্ষের ইকোনমিতে কতটা রয়েছে। তো সুতরাং কেউ যদি এটাকে বিজনেস বলে থাকে তাকে আমরা অস্বীকার করছি না, বা আমি অস্বীকার করছি না। কিন্তু তার সাথে সাথে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যে মানুষকে পরিষেবা দেয়, আর মানুষকে আমরা অলরেডি উই হ্যাভ সিন, হোল ওয়ার্ল্ড সিন যে হাউ মাচ উই ওয়ার ডেডিকেটেড ডিউরিং কোভিড। সেখানে শুধু গভর্নমেন্ট হসপিটাল ছিল না, প্রাইভেট হসপিটালও ছিল, যেখানে প্রাইভেট হসপিটালের মতো অনেক হসপিটালে একমো বলে একটি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তো সেখানে অনেক মানুষ ফিরে এসেছিল, আমার হসপিটাল থেকে প্রচুর মানুষ ফিরে গেছে। তো সুতরাং
বিজনেসের সাথে সাথে এটা যে মানুষের প্রাণ বাঁচায়, অ্যান্ড আই ফিল দ্যাট আই এম আ ব্লেসড চাইল্ড, লাইক এভরিবডি দে ডোন্ট গেট স্কোপ টু সেভিং দ্য লাইফ, বাট ইয়েস উই আর গেটিং। আমি মনে করি যারাই হেলথ ইন্ডাস্ট্রিতে আছে তারা ব্লেসড চাইল্ড, সবাই কিন্তু সেই সুযোগটা পায় না ভগবানের কাছ থেকে যে তুমি কারোর প্রাণ বাঁচাচ্ছ। বাট ডিউরিং এমার্জেন্সি টাইম যে তুমি সেই জায়গায় পৌঁছাচ্ছ, তোমার হসপিটাল পৌঁছচ্ছে আর তুমি সার্ভিস দিচ্ছ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ছোট্ট করে আরেকটা কথা জানতে চাইবো যে এত হাসপাতাল, এত পরিষেবা, তা সত্ত্বেও বিশেষ করে পশ্চিমবাংলার মানুষজন রয়েছেন, তাদের অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেই বিশ্বাস করেন যে এখানের থেকে অনেক ভালো পরিষেবা দক্ষিণ ভারতে হয় এবং তারা সেখানে করাতে যান। কেন? এই একটা পুরো ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কি মনে হয়? দিস ইজ মিথ অ্যাকচুয়ালি। Okay. দক্ষিণ ভারতে যা পরিষেবা আছে আমাদের এখানে সব পরিষেবা আছে। এবারে যেটা হচ্ছে যে দক্ষিণ ভারতে যাওয়ার রিজন হচ্ছে, তো একটা হচ্ছে যে আমি মানুষের কাছে ব্যাপার থাকে যে আমি ভেলোরে গিয়ে দেখিয়ে এসছি, আমি হায়দ্রাবাদে গিয়ে দেখিয়ে এসছি। এমন হয়েছে, আমি আমার হসপিটালের ক্ষেত্রেই বলছি যে একটি ডক্টর যে তাকে যা যা টেস্ট করানো দেওয়া হয়েছিল সেই টেস্টগুলো কিন্তু এখানে করেনি। ও গেছে হচ্ছে ও সিএমসি ভেলোরে গেছে, আমি নাম করে বলছি, গিয়ে ওখান থেকে এই টেস্টটা এখানে 25,000 টাকা ছিল, ওইখান থেকে ও এটা 65,000-এ করিয়ে এনে বলছে আমি তো ওইখান থেকে টেস্টটা করিয়ে এসেছি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি গেলেন কেন? না ওইখানে আমি একটু দেখে এলাম ওইখানে ডক্টররা কি বলে। তাহলে এইখানে এইটা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল থটসের ব্যাপার, যে আমি দক্ষিণ ভারত থেকে করিয়ে এসছি, আমি সিএমসি ভেলোর থেকে করিয়ে এসছি। এইটা মিথ ছাড়া আর এইটা আর এখন মনে হয় দক্ষিণ ভারতে ট্রিটমেন্ট করতে যাওয়া আমাদের কাছে একটা স্ট্যাটাসে পৌঁছে গেছে আর একটা শো অফ জায়গায় পৌঁছে গেছে। দক্ষিণ ভারত যা যা ট্রিটমেন্ট দিতে পারে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা হসপিটালে, আমি বলছি গভর্নমেন্ট হসপিটালে, আমাদের যে কর্পোরেট হসপিটালে, সব হসপিটালে সেই ফেসিলিটিস রয়েছে। একদম, মানে তোমার মতে এটা পুরোপুরি একটা মিথ। একদম। অ্যান্ড লাস্ট বাট দ্য নট লিস্ট, কারণ তোমার সঙ্গে আমার সেকেন্ড টাইম দেখা ডিবি আনলিস্টে, তোমার সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি আমরা সারা বছর বিভিন্ন মানুষজনের সঙ্গে আড্ডা দিই, গল্প করি, কফি খাই একসাথে। একদম। তোমার কি দেখা হয়? কেমন লাগে আমাদের চ্যানেলটা সেটা বলো। সত্যি কথা বলতে সব এপিসোডগুলো আমি দেখতে পারি না, কিন্তু কিছু কিছু আমি একদম দেখি, অনেক মানে পুরোটাই দেখি। সত্যি খুব ভালো লাগে, কারণ ভালো লাগাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আলাদা থাকে, তার চ্যালেঞ্জেসের গল্পগুলো আলাদা থাকে। আমরা হয়তো সেই চ্যালেঞ্জেসগুলো ফেস করে আসিনি, হয়তো পরবর্তীকালে আমার ফেস করতে পারবো, কিন্তু এই যে ছোট ছোট গল্পগুলো হয়, গল্পের মাধ্যমে যে একটা মসৃণ রাস্তা, যে আইডিয়া যে ধারণাটা দেয়, ইট ইজ ইম্পর্টেন্ট। তো সেই কারণেই সব দর্শকদের বলবো স্টে টিউন উইথ দেবী আনলিস্ট। থ্যাংক ইউ সো মাচ সোমা। হুম। আবার গল্প হলো, কিন্তু আজকে খুব কম সময়ের জন্য আমাদের আড্ডা হলো। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমরা লাস্ট টাইমও বলেছিলাম যে এরকম অন স্ক্রিন আড্ডা তো হয়, অফ স্ক্রিন আড্ডা না হয় দেওয়া যাবে, কিন্তু সেই সময়টা এখনো অবধি হয়নি। ডেফিনেটলি 2026-এ সেই আড্ডাটা একদিন জমিয়ে হবে। একদম, উই আর হোপিং ফর দিস। ইয়েস, অ্যান্ড তোমার সঙ্গে আবার দেখা হবে। একদম। অ্যান্ড উইশ ইউ গুড লাক ফর ইউর নেক্সট ভেঞ্চার, বিকজ বড় কিছু নিয়ে তুমি আসছো এবং আগামী দিনে তোমার যে স্বপ্ন রয়েছে সেটা সফল হোক। আমার এবং আমাদের টিমের পক্ষ থেকে সেই শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক Most ইউ। welcome. আর আপনারাও খুব ভালো থাকবেন, ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন, কারণ আড্ডা গল্প সেটা তো চলতেই থাকবে। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে বলবেন, দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।